নমস্কার, আমি শেখর সুবীর। আপনারা জানেন যে এসটিভি বাংলা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়। আর আমরা এটাও জানি যে আজ যে প্রোগ্রামটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা প্রত্যেকটি মানুষের কম বেশি প্রয়োজন। আমরা রাস্তাঘাটে চলতে গেলে সারা দিনে বিভিন্ন ধরনের আইনগত সমস্যা বা তার প্রতিকার কিভাবে হতে পারে আমরা সেই নিয়ে কিন্তু আজ আলোচনা করব। তো আজ আমরা এই মুহূর্তে পেয়ে গেছি একজন বিশিষ্ট আইনজীবী পিঙ্কি ঘোষ মহাশয়া। তো আমরা শুনব ম্যাডামের পরিচয় ম্যাডামের মুখ দিয়ে। নমস্কার, আমার নাম পিঙ্কি ঘোষ। আমি আলিপুর সিভিল কোর্টে প্র্যাকটিস করি। আর বিগত প্রায় মোর অর লেস 16 ইয়ার্স হয়ে গেল আমার ওখানেই প্র্যাকটিস করা। আমি আর্মি পাবলিক স্কুল থেকে পাশ করেছি। তারপরেই আমি যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ থেকে ল পাশ করে থাকি। তারপর থেকেই আমি আমার মামার হাত ধরে আলিপুর সিভিল কোর্টে প্র্যাকটিস করেছি। এবং আমার যিনি শিক্ষাগুরু মৈতোষ চ্যাটার্জি, আপনারা ছবি দেখতে পাবেন, আমি ওনার থেকেই সিভিল ম্যাটার্স নিয়ে শিক্ষা নিয়েছি। উনি এই মুহূর্তে আমাদের সঙ্গে নেই, উনি গত হয়েছেন 2017-তে। আমার মেনলি সিভিল ম্যাটার্সের শিক্ষা ওনার কাছ থেকেই নেওয়া। ম্যাডাম, একটা প্রশ্ন সাধারণ মানুষ জানতে চায় যে সিভিল ম্যাটার আর ক্রিমিনাল ম্যাটার এই যে ব্যাপারগুলো আছে এগুলো যদি একটু ব্যাখ্যাটা ক্লিয়ার করে বলেন। সিভিল ম্যাটার্স মেনলি ডিল করা হয় প্রপার্টি ম্যাটার্স, ম্যাট্রিমোনিয়াল ম্যাটার্স, ডিড ম্যাটার্স এইসব নিয়ে। ক্রিমিনাল ম্যাটার্স যেগুলো ক্রিমিনালগত, মানে খুন খারাপি, মারধর, এইসব মেইনটেনেন্স, আজকাল যেটা আপনারা খুব বেশি দেখে থাকেন মেইনটেনেন্স, এই সবগুলোই হচ্ছে ক্রিমিনাল ম্যাটার্স। সিভিল ম্যাটার্সের যেটা আরেকটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ডিভোর্স, যেটা আজকাল ঘরে ঘরে দেখা যাচ্ছে। ডিভোর্স ম্যাটার্স এইসব সিভিল ম্যাটার্স। আর ওই ক্রিমিনাল ম্যাটার্স যেগুলো ক্রিমিনাল ফরম্যাটে চলে যায়, যেমন খুন খারাপি, মেইনটেনেন্স, চুরি ডাকাতি, এই সবগুলো হচ্ছে ক্রিমিনাল ম্যাটার্স। ম্যাডাম, আপনি মোটামুটি এই আইন নিয়ে চর্চাটা বা আপনার এই সাবজেক্ট নিয়ে কতদিন ধরে আছেন? আমি মোটামুটি 2008 থেকে আছি, এখনও চলছে ওই আলিপুর সিভিল কোর্টেই। তো একটু জানতে চাইছি যে আপনার কাছে যে ধরনের কেসগুলো আসে সেগুলো কি ধরনের? মেনলি আমার কাছে সিভিল ম্যাটার্স, প্রপার্টি রিলেটেড ম্যাটার্স আছে। আজকাল জমি জমা নিয়ে প্রচুর দ্বন্দ্ব তৈরি হচ্ছে, স্পেশালি এই ডেভেলপমেন্ট যে প্রজেক্টগুলো যেগুলো হচ্ছে সেখানে নানানভাবে প্রতারিত হচ্ছে নানান মানুষেরা, সেগুলো নিয়ে হচ্ছে। দলিল নিয়ে নানান রকমের বিপদ আপদ এই ডেভেলপারদের সঙ্গে, মানে ওনার্সদেরও হচ্ছে, যারা ফ্ল্যাট বা এই প্রপার্টি কিনছেন তাদের সঙ্গেও হচ্ছে। মেইনলি এই প্রপার্টি রিলেটেড ম্যাটার্স তো আছেই। দ্বিতীয়ত হচ্ছে যেটা হচ্ছে ম্যাট্রিমোনিয়াল স্যুট, নানান ধরনের ম্যাট্রিমোনিয়াল স্যুট আসছে, যে ডিভোর্স সেও নানান রকমের। আমি আজকে মিউচুয়াল ডিভোর্স দেবো, তো কালকে কন্টেস্টেড ডিভোর্স দেবো, এই সব নিয়েই চলে আসছে। আচ্ছা ম্যাডাম, প্রথম যে প্রশ্নটায় আসি আপনার, যেটা সিভিল নিয়ে ম্যাটারটা, যে আজকের দিনে বেশি ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে কেউ একজন ফ্ল্যাট কিনেছে, সে টাকা অ্যাডভান্স করেছে, করার পরে এবার যখন সে সিসি চাইছে সিসিটা পাচ্ছে না, এইভাবে বিগত দিনের পর দিন ডেট দিয়ে যাচ্ছে। এই জায়গায় কি প্রতিকার আছে? সিসিটা অবশ্যই, সিসি হচ্ছে কমপ্লিশন সার্টিফিকেট। কমপ্লিশন সার্টিফিকেট অবশ্যই নিতে হবে ডেভেলপারের থেকে। কমপ্লিশন সার্টিফিকেট না থাকলে অনেক আইনি জটিলতা তৈরি হয়। এটা ম্যান্ডেটরি ডেভেলপারের থেকে, যে ফ্ল্যাট কিনছে অবশ্যই তাকে নিতে হবে। অন্যান্য পজেশন লেটার, ডিড, এগ্রিমেন্ট এই সবের কপির সাথেও পজেশন লেটার আর এই সিসি, এই দুটো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আর ম্যান্ডেটরি নিতেই হবে। না হলে নানান রকম আইনি জটিলতা পরবর্তীকালে তৈরি হয়। বিকজ সাধারণ মানুষ, লেম্যান, তারা বোঝে না যে কী নেব, ওই দলিল হয়ে গেল মানে আমি সব কিছু পেয়ে গেলাম, একেবারেই নয়। পজেশন লেটার আর ওই কমপ্লিশন সার্টিফিকেট অবশ্যই নিতে হবে। কোথায় কি পাচ্ছি না পাচ্ছি, আমার জমিটা কোথায়, কোন ফ্ল্যাটটা কিনছি, কতটা কি আছে না আছে, সবটা বুঝে নিতে হবে ডেভেলপারের থেকে। শুধু দলিলের ওপরে বা এগ্রিমেন্টের ওপরে বেস করে কাগজ শুধু আমরা নেব না। ম্যাডাম, এখানে একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা বিষয়, যে আমরা অনেক জায়গায় জেনেছি যে এরকম 8 বছর 9 বছর হয়ে গেছে, প্রমোটার কিন্তু এখনও সিসি দিচ্ছে না, তার প্রতিকার কিভাবে তারা পেতে পারে?
প্রতিকার হচ্ছে প্রথমত আমরা অ্যাডভোকেটের সঙ্গে যোগাযোগ করে ওনাকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করতে হবে থ্রু অ্যাডভোকেট, যে আমার কমপ্লিশন সার্টিফিকেট কেন আমাকে দেওয়া হলো না। খুব স্বাভাবিক, লেম্যান জানবে না কোনটা নেওয়া উচিত কোনটা নেওয়া উচিত না। যদি তাতেও সে কোনো গুরুত্ব না দেয়, আমাদের কনজিউমার ফোরামে অবশ্যই নক করতে হবে, বিকজ ইট ইজ ওয়ান অফ দি ম্যান্ডেটরি পেপার উইচ হ্যাজ টু বি গিভেন টু দি ফ্ল্যাট ওনার্স। সেকেন্ড যে ম্যাডাম প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তার নিজের একটা জমি কিনে বসে আছে, কিন্তু জমিটা সে কি করেছে, জাস্ট রেখে দিয়েছিল, কেউ এসে জবরদখল করে যাচ্ছে, থানায় যাচ্ছে, তাকে জানাচ্ছে, তারপরেও কিছু হচ্ছে না। এই জায়গায় জানি না আইনগত কি সমস্যা থেকে সমাধান? আইনগত আপনি এটা দুটো পথ আছে, এক হচ্ছে সিভিল কেস করা যায় সেই জমি নিয়ে পজেশন পেতে গেলে, আর এক হচ্ছে ফোরামেও যাওয়া যাবে সেই পজেশন পেতে নিয়ে। পজেশনটা খুব ইম্পর্টেন্ট, যেখানে উনি পজেশনে ছিলেন না বলে একটা জবরদখল হয়ে যাচ্ছে বা কোনো কারণে কোনোভাবে দখল হয়ে যাচ্ছে। পজেশন পেতে গেলে প্রপার কাগজপত্র সবসময় সঙ্গে রাখবেন, যতই পুরনো হোক না হোক, সব ইম্পর্টেন্ট পেপারস, কীভাবে আপনি জমির মালিক হলেন, মালিকানা কিভাবে পেলেন, নিজের থেকে পেলেন না কোর্ট মারফত পেলেন, যেভাবেই হোক মালিকানা পান, সব কাগজপত্র সব সময় সঙ্গে রাখবেন। না থাকলে রেজিস্ট্রি অফিস থেকে অবশ্যই তুলবেন। এখন রেজিস্ট্রি অফিসে সব পেপারস অনলাইন হয়ে গেছে 2003 থেকে, তো 2003-এর পর থেকে আপনি সব পেপারস রেজিস্ট্রি অফিসে অনলাইন পাবেন, না হলে সার্চিং করে অফলাইন আপনি পেপারস অবশ্যই তুলে নিয়ে সঙ্গে রাখবেন, কারণ পেপারস থাকাটা খুব ইম্পর্টেন্ট। উইথাউট পেপারস আপনি কোনো কোর্টে নক করতে ইজিলি পাবেন না, উইচ ইজ সাবজেক্ট টু প্রুফ। কনজিউমার ফোরামেও আপনি নক করতে পারবেন না, উইচ ইজ সাবজেক্ট টু প্রুফ। প্রুফ না দিলে আপনি পজিশনও সহজে পাবেন না। ম্যাডাম একটা প্রশ্ন একটু জানতে ইচ্ছা করছে যে আমাদের কাছে অনেক এরকম খবর আসে, তার নিজের জমি ছিল, তার দলিল ছিল, তার নামে দলিল ছিল, দেখা গেছে সেই দলিলটা নাম পরিবর্তন হয়ে গেছে। এরকম ধরনের কেস কি আপনাদের কাছে এসছে? অবশ্যই এসেছে। আমি রিসেন্টলি একটা কেস করছি, আমি ছোট্ট করে সেটা বলি। সেটা হচ্ছে 5 ভাইয়ের মধ্যে এক ভাই মারা যাওয়ার ঠিক 3-4 মাস আগে জমিটা বিক্রি করে দেয় একজনকে, মানে টু দি থার্ড পার্টি। আর এক ভাই যে ওখানে পজেশনে রয়েছে, সে গুণা করেও টের পায় না যে তার ওই পজেশনে থাকা জমিটা বিক্রি হয়ে গেছে। যখন বিক্রি হয়ে গেছে, যার কাছে বিক্রি হয়েছে, যে কিনেছে, সে এসে নক করছে যে না, আপনার ভাই তো জমিটা বিক্রি করে দিয়েছে, আপনি কিছুই জানেন না। কখনো হয়। এবার সে মানে ভেবাচাকাকে রাস্তায় পড়ে গেছে। সে এখন কোর্টের দ্বারস্থ যে কিভাবে কি করে সুরাহা পেতে পারি, আমি আমার পজেশনে কী করে পেতে পারি। সেই জমিটা সে বাই ইনহেরিটেন্স পেয়েছে, মানে বাবা কিনেছিল, বাবার থেকে ছেলে পেয়েছে, এবং সে পজেশনে ছিল। আর যে ভাই পজেশনে ছিল না, সে বিক্রি করে দিয়ে মানে 3 মাসের মধ্যে গত হয়ে গেছে। এবার তার ওয়াইফ বা তার যে সন্তানরা রয়েছে, তারা কোনোভাবেই আর এইসব ঝামেলাতে আসতে চাইছে না। সে এখন আমার কাছে কোর্টের দ্বারস্থ হয়েছে যে আমি পজেশনে থেকেও আমার এই জমিটা বিক্রি হয়ে গেল কি করে, নাম চেঞ্জ হয়ে গেল কি করে। ম্যাডাম আমাদের কাছে অনেক কোশ্চেন আসে সাধারণ মানুষ থেকে, যে আমি একটা জমি কিনেছি, জমিটা কিনে আমি খালি অবস্থায় রেখে দিয়েছি, ঠিক আছে আমার আছে, আগামী দিনে হয়তো আমি ওটাকে কিছু একটা করতে চাই, কিন্তু দেখা গেছে সেটা করতে করতে বা আমি একটু দাম বেড়ে গেলে বিক্রি করব, এইভাবে একটা খালি জমি উনি কতদিন পর্যন্ত রেখে দিতে পারেন? দেখুন, খালি জমিটা আমার নামে একবার হয়ে গেলে আমরা নিশ্চিন্তে বসে থাকতে পারি না। জমিটার খালি জমি রাখাটা এখন খুব টাফ হয়ে গেছে। আমার কাছেই একটা কেস আছে যেখানে খালি জমি উনি রেখেছিলেন, বয়স্ক মানুষ, কিন্তু এখন সেই জমিটা পাশের জন দখল করে নিচ্ছে একটু করে। এবার সেখানে উনি কী করবেন? উনি সেই কোর্টের দ্বারস্থ হয়েছে, আমাদের সিভিল কোর্টে টাইটেল স্যুট ওনার চলছে যে আমার পজেশনে থাকা জমি উনি কী করে নিলেন, আমার কাছে সব কাগজপত্র রয়েছে, হ্যাঁ আমি ওখানে থাকি না, একদম পিওর জমিটা রয়েছে, কোনো স্ট্রাকচার নেই, আমি ওখানে কিনে রেখেছি কিন্তু আমি ওখানে থাকি না। তা এই জায়গাতে এই যে প্রবলেমগুলো ফেস হয়, যে আরে পাশের জন যে পজিশনে আছে সে একটু করে নিতে থাকে, এবার তার জন্য আবার সিভিল কোর্টেই আমাদের দ্বারস্থ হতে হয় ফর পজেশন। আমাদের যত যা প্রমাণ রয়েছে, যেটা আমি বারবার বলছি, প্রমাণ সবসময় নিজের সঙ্গে ভালোভাবে রাখবেন, কারণ কোর্টে আসলে প্রমাণ দিতে না পারলে কিন্তু আমার রায় পাওয়া আমার হয়ে খুব মুশকিল হয়ে যায়। উনার কাছে যথেষ্ট প্রমাণ আছে বলেই আজকে আমরা শক্ত
হাতে কোর্টে গিয়ে বলতে পারছি না এই জমিটা আমার, উনি পজেশনে, আমি থাকি না থাকি কিন্তু তুমি নিতে পারো না। একটা পজেশনে খালি জমি থাকাটা খুব আজকালকার দিনে খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে। মানে কিভাবে পাশের লোক বা যে পাশে থাকে না সেও দখল করে নিতে চাইছে। একমাত্র কোর্টে আমরা নক করতে পারি, আদালত ছাড়া আমাদের হাতে কোনো উপায় নেই। কিন্তু বারবার বলছে আদালত কিন্তু প্রমাণ চায়। আপনি কিভাবে ওনার হলেন, টাইটেল জিনিসটা প্রমাণ করার দায়িত্ব কিন্তু আপনার। সে যেমন তার দিক দেখাবে, আপনাকে কিন্তু আপনার টাইটেল দেখাতে হবে। খুব সুন্দর আপনারা দেখছেন, একটার পর একটা কিন্তু উনি প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন, যেগুলো প্রতিটি মানুষের দৈনন্দিন জীবনে এই ঘটনাগুলো ঘটে থাকে। এবার ম্যাডাম একটা প্রশ্ন করতে চাইছি যে ধরুন আমার একটা জমি ছিল, তার পাশে অনেক বাড়ি টাড়ি হয়ে গেছে, তো আমি চাইছি যে জমিটা এবার বিক্রি করব। সেক্ষেত্রে পাশের বাড়ি যিনি আছেন তাকে কি একবার জানানো উচিত বলে এরকম কোনো ব্যাপার আছে, বা তার থেকে কোনো এনওসি নিতে হবে এরকম কোনো ব্যাপার আছে? একদমই নয়। আপনার যদি টাইটেল প্রপার টাইটেল থাকে, লিগ্যাল টাইটেল থাকে, কখনোই আপনার পাশের জনকে জানানোর দরকার হয় না। কারণ পাশের জন সেই জায়গায় কোনোভাবেই মানে লিগ্যালভাবে তার জানার কোনো রাইট নেই। সে জানবে যে হচ্ছে না হচ্ছে একটা সোশ্যাল জানার জন্য জানবে, কিন্তু লিগ্যালভাবে আপনি আপনার জমিতে যা খুশি করতে পারেন, আপনি কিনতে পারেন, স্ট্রাকচার করতে পারেন, সেল করতে পারেন। হ্যাঁ, তবে ডেফিনেটলি যখন সে বেচবেন তখন আপনি দেখবেন যাতে আপনার বাউন্ডারি যেন আপনি ক্লিয়ারলি সেলারকে বায়ারকে দেখাতে পারছেন। সেটা খুব ইম্পর্টেন্ট, কারণ যে কিনবে সে কিন্তু আপনার বাউন্ডারি, যদি স্ট্রাকচার না থাকুক বাউন্ডারিটা খুব ইম্পর্টেন্টভাবে সে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেবে। আপনি যদি আপনার বাউন্ডারি ঠিকঠাক রাখতে পারেন, আপনার বেচতেও অসুবিধা হবে না, আর পাশের জনকে জানানোরও কোনো প্রয়োজন নেই। আর সপ্তাহে অনেক জায়গায় যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে বাউন্ডারিটা স্ট্রাকচার করলো না, খালি জমি কিনে রাখলো, বাউন্ডারিটা গেঁথে দেয় যে হ্যাঁ এই জায়গাটা আমার, এবার আমি কি করব না করব, এক পা তুমি আসতে পারবে না, এক পা আমি বাইরেও যেতে পারবো না। অনেকে একটা ইট দিয়ে হলো বাউন্ডারিটা গেঁথে দিলে আমার মনে হয় এই যে বাউন্ডারি যে ডিক্লারেশনটা, এটা খুব ভালোভাবে আপনার জানা বা জানানো হয়ে যাবে। যখন আপনি নিজে কিনছেন নিজেও জেনে নেবেন বাউন্ডারিটা দেখে নিয়ে, যখন আপনি যেই জমি সেল করতে যাবেন তখনও আপনি যাকে সেল করছেন তাকেও বুঝিয়ে দিতে পারবেন যে দেখো ভাই তোমার এখান থেকে এখান বাউন্ডারি আছে, এর বাইরেও নয়, এক পা আপনি এর কমও আমি এক পা দেবো না। আপনারা শুনতে পাচ্ছেন যে সিভিল ম্যাটারের মধ্যে কত ধরনের তথ্য আছে, যেগুলো উনি কিন্তু একটু একটু করে পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস একটু জানতে ইচ্ছা করছে যে মিউটেশন সাবজেক্টটা কি? মিউটেশন মানে হচ্ছে আপনি কোনো জমি বা ফ্ল্যাট বা যে কোনো ইমুভেবল প্রপার্টি কিনলেন, সেইটাকে আপনাকে কর্পোরেশনের কাছে নাম তুলতে হবে। কেন কর্পোরেশনের কাছে নাম তুলতে হবে? কারণ আপনি যে মালিক হয়েছেন, এবার তো ট্যাক্সটা আপনাকে দিতে হবে, এবার ট্যাক্সের দায়িত্ব আমাদের কর্পোরেশনের কাছে। তাই কর্পোরেশনের কাছে যথাযথ প্রমাণ নিয়ে যে আপনি ওনার হয়েছেন, টাইটেল প্রমাণ নিয়ে আপনাকে মিউটেশনে করাতে হবে, যেটা হচ্ছে আপনার নাম ট্রান্সফার করানো, যে আমি এবার ওনার হয়েছি, এবার আমি সেই জায়গার ট্যাক্স দেওয়ার দায়িত্বে আসতে পারি। এই যে ট্যাক্স যে দেওয়ার ব্যাপারটা, এই যে মিউটেশনের যে ফিসটা, এটার পরিমাণটা কি যদি একটু ক্লিয়ার করেন? দেখুন, এখন মিউটেশনের একটা সিম্পল 1 ডে মিউটেশন হয়ে গেছে এবং সেটার একটা ফিক্সড ফি গভর্নমেন্ট ধার্য করে দিয়েছে, তার বাইরে আর কোনো ফিস লাগে না। আর কর্পোরেশনের কাজে এমনি আলাদা যদি কোনো রকম কিছু হয়, সেটা কর্পোরেশন অফিস থেকেই আপনাকে জানিয়ে দেওয়া হয়। যদি কোনো ভিজিটের ব্যাপার হয় বা কোনো ভেরিফিকেশনের ব্যাপার হয়, সেটা 1 ডে মিউটেশনে হয় না, সেটা একটা প্রসেস আছে। ডে আফটার ডে আপনাকে ওয়ার্ডে গিয়ে, যা কর্পোরেশনে আপনার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে গিয়ে যোগাযোগ করে আপনাকে জিনিসটাকে ভেরিফাই করে কাজটাকে কমপ্লিট করতে হবে। আর যদি সিম্পল কিছু থাকে সেটাকে 1 ডে মিউটেশন বলে। 1 ডে মিউটেশনে আপনার গভর্নমেন্ট একটা ফিক্সড ফি ধার্য করে দিয়েছে এবং সব জায়গায় 1 ডে মিউটেশনের একটা আলাদা কর্নারও হয়ে গেছে সব ওয়ার্ড অফিসেই। সেই জায়গায় গিয়ে আপনি আপনার টাইটেল ডিড আর আপনার কেওয়াইসি বা আরও যেটা রিকোয়ার্ড ডকুমেন্টস আছে সেগুলো দিলেই আপনার মিউটেশন হয়ে যাবে আপনার নামে, এবং তারপর থেকেই আপনি আপনার ট্যাক্স দিতে পারবেন। মিউটেশন কি একবারই হয়?
না, যতবার আপনার ওনার আপনি একবার হয়ে গেলে একবারেই আপনার নাম উঠে যাবে, এবার তারপর যদি আপনি আবার সেল করেন তখন তার নামে হয়ে যাবে, আপনার নাম উঠে যাবে একবারই। যদি ধরুন কেউ 20 লাখ টাকার একটা ফ্ল্যাট কেনে, তো মিউটেশন চার্জেস কীরকম হতে পারে, একটা আইডিয়া? এই যে বললাম, একটা 1 ডে মিউটেশন যদি হয়, যদি কোনো অসুবিধে না থাকে তাহলে কিন্তু আপনার 1 ডে মিউটেশন হবে। তাতে কিন্তু গভর্নমেন্ট একটা ফিক্সড ফি ধার্য করে দিয়েছে, ওখানে কিন্তু কত টাকার প্রপার্টি সেটা কিন্তু ইমমেটেরিয়াল। আর আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, না একটা ভিজিটার দরকার হতে পারে ইন্সপেক্টর দ্বারা, বা কোনো রকম কিছু যেটা ভেরিফিকেশনের দরকার হতে পারে, সেটা কিন্তু আলাদা ওয়ার্ড অফিসে গিয়ে করাতে হবে। আপনার বাড়ির প্রাইস বা প্রপার্টির প্রাইস অনুযায়ী কিন্তু মিউটেশনের আলাদা কোনো নেই, মিউটেশনের একটা ফিক্সড ফি আছে। হ্যাঁ, কমার্শিয়াল যেমন আলাদা, আপনার রেসিডেন্সিয়াল প্রপার্টি আলাদা, আবার খালি জমি আলাদা, কিন্তু সবটাই আপনি একটা ফিক্সড ফি এর মাধ্যম দিয়ে যাবেন। দমদম এয়ারপোর্টের কাছাকাছি মনোরম পরিবেশে ফ্ল্যাট খুঁজছেন? একদিকে রেল স্টেশন, অপরদিকে মেট্রো স্টেশন, দামেও কম, পরিবেশও ভালো। ইচ্ছুক ব্যক্তিরা আজই যোগাযোগ করুন 6289884890 এই নম্বরে। আচার্য কম্পিউটার সেন্টার, বিশ্বাসের প্রতীক। এখানে নামমাত্র খরচে সহজ পদ্ধতিতে ঘরোয়া পরিবেশে স্কুল কোর্স সব বোর্ডের 11-12 কম্পিউটার সায়েন্স, ডিটিপি, অ্যাডভান্স ট্যালি, জিএসটি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ইংলিশ শেখানো হয়। কর্মসংস্থানের সুযোগ আছে। গভর্নমেন্ট রেজিস্ট্রেশন নাম্বার L746685। যোগাযোগ 9079947384। মৃণাল স্যার। বেকারত্ব, হতাশা, চিন্তার দিন শেষ। এখন এপিসি কলেজ অফ ফার্মেসি আপনাদেরই শহর সিঙ্গুরে। আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন, এইচএস পাশ করার পর একজন সফল ফার্মাসিস্ট হতে চাইলে আজই যোগাযোগ করুন এই এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। কোর্সের শেষে কর্মসংস্থানেরও কিন্তু সুযোগ রয়েছে, তাই আর দেরি কিসের? আজই যোগাযোগ করুন এপিসি কলেজ অফ ফার্মেসির সাথে। যোগাযোগের নাম্বার 8772444382, 9830296499। আমরা শুনবো যেটা একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটা ম্যাডাম যেহেতু সিভিল ম্যাটার নিয়ে দেখেন। ধরুন ম্যাডাম কোনো একজন একটা ফ্ল্যাট কিনতে চাইছে, সে একদম নভিস, কিছু বোঝে না, তো ফ্ল্যাটটা কেনার সময় তাকে কি কি দেখে নেওয়া উচিত? প্রথমেই তাকে সার্চিং করাতে হবে। কোথায় কোথায় সার্চিং করাতে হবে? রেজিস্ট্রি অফিসে সার্চিং করাতে হবে, তারপর গিয়ে সার্চিং করাতে হবে সিভিল কোর্টে। কেন করব সার্চিং? যে রেজিস্ট্রি অফিসে সার্চিং করব, দিয়ে দেখব যে ওখানে ব্যাংক মারফত কোনো ওই প্রপার্টি কেনা বেচা বা অনেক সময় ব্যাংকে অনেকে দিয়ে থাকে, সেইগুলো আপনাকে কিন্তু রেজিস্ট্রি অফিস জানিয়ে দেবে। আর কোর্ট মারফত সার্চিং করব কেন? ওই প্রপার্টিটার ওপরে কোনো কেস হয়ে আছে কি না সেটাকে আমাকে কোর্ট থেকেই জানতে হবে। প্রথমে আমরা সার্চিং প্রসেসে যাব, তারপরে আমরা ফ্ল্যাটটা বা প্রপার্টি, যে কোনো ইমুভেবল প্রপার্টি নিজে গিয়ে দেখব যে আমাকে যেটা কাগজে দেখানো হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কতটা কি আছে। দেখা হয়ে গেলে, কাগজের সাথে মিল হয়ে গেলে আমরা মেপে দেখব যে কাগজের মাপের সাথে আমার যে প্রপার্টিটা অস্তিত্ব আছে তার মাপ মিলছে কি না, কোনো জায়গায় কোনো অনিয়ম আছে কি না। যতটুকু, সে ফ্ল্যাটের হলে ফ্ল্যাট প্লাস গ্যারেজ যদি থাকে সেই গ্যারেজ, যা যা আছে সবটা নিজে মেপে দেখব যে আমাকে যে দলিলটা দেওয়া হচ্ছে সেই দলিল অনুযায়ী আছে কি না। এই স্টেপটা ফার্স্ট আমাকে সার্চিং করে দেখতে হবে যে ব্যাংকে কোনো কিছু আছে কি না, বা রেজিস্ট্রি অফিসে অন্য কাউকে সেল করা আছে কি না। এমনও আছে, আমার কাছে কেস আছে, সেল করেছে একই প্রপার্টি 2-3 মাসের মধ্যে 2-3 জনকে সেল করেছে। সেই সেলটা একমাত্র রেজিস্ট্রি অফিসে সার্চিং করে জানবো, তারপর সিভিল কোর্টে সার্চিং করে জানবো যে প্রপার্টি এগেনস্টে কোনো কেস আছে কি না সিভিল কোর্টে। সেইটা হয়ে গেলে আমার নেক্সট স্টেপ হবে আপনার ওই নিজে গিয়ে প্রপার্টিটা দেখব। আমি নিজে ব্যাংকের কাজ করি, আমি আপনাদের এটুকু বলি, অনেক সময় অনেক ডিডের সাথে কিন্তু লিখিত ডিডের সাথে আপনার বাস্তবে প্রপার্টি, ইমুভেবল প্রপার্টির অনেক সময় মিল পাই না। ওই জন্য অবশ্যই যেটা কাগজে আছে সেটা আপনি গিয়ে দেখবেন বাস্তবে সেটাই আমি পাচ্ছি কিনা। নেক্সট স্টেপ হবে নিজে মেপে দেখব যে কাগজে যে মাপটা রয়েছে সেই মাপের সাথে ওই মাপটা মিলছে কিনা।
তারপর প্রত্যেকটা কাগজ, অল ডকুমেন্টস, ডিড, মাদার ডিড, পজেশন সার্টিফিকেট যদি ডেভেলপারের থেকে কিনে থাকে, বা কিভাবে ওনারশিপ পেলাম, আমি আমার বাবা মায়ের থেকে ওনারশিপ পেতে পারি, দাদু দিদার থেকেও ওনারশিপ পেতে পারি, আবার থার্ড জেনারেশন, 3টে জেনারেশন আগে থেকেও ওনারশিপ পেতে পারি, কিভাবে পেলাম, কেমন করে পেলাম, আরও কোনো দাবিদার কি আছে না নেই, কিভাবে, এই সবটা কিন্তু জেনে বুঝে তারপরে পা বাড়াবেন। একটু সময় লাগুক, কিন্তু জেনে বুঝে পা বাড়াবেন, স্পেশালি কোনো ডেভেলপড নতুন প্রজেক্ট হলে। আর সিসি অবশ্যই চাইবেন, আর পজেশন লেটার অবশ্যই চাইবেন। দিস টু ইজ ভেরি মাচ ম্যান্ডেটরি। আপনারা শুনলেন যে কত বড় একটা পদ্ধতি, যেটা উনি পরিষ্কার করে বুঝিয়ে দিলেন, যেটা 100টা লোকের মধ্যে 90টা মানুষ কিন্তু জানে না যে আমি একটা প্রপার্টি বা আমি একটা ফ্ল্যাট কিনতে গেলে আমার কি কি আগে সার্চিং করা উচিত, কি কি দেখে নেওয়া উচিত। তার জন্যই কিন্তু আমরা বিভিন্ন খবরে আমরা দেখানোর চেষ্টা করি যে বহু মানুষ বিভিন্নভাবে প্রতারিত হচ্ছে। যাতে আপনারা প্রতারিত না হন, তার জন্য কিন্তু STV বাংলা আজকে আপনাদের এই ধরনের প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এবার আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব ম্যাডাম, যেটা বেশিরভাগ হয়, সেটা হচ্ছে ধরুন বাবা এবং মা আছেন, সম্পত্তিটা বাবার নামে আছে, তো বাবা কোনো কারণে গত হয়েছেন, কিন্তু বাবা গত হওয়ার পরে ওই বাবার নামেই থেকে গেছে, সেখানে 4 ভাই যদি থেকে থাকে, দাবিদার কি তারা ডাইরেক্টলি করতে পারে এইভাবে? বাবার নামে যদি টাইটেল থেকে থাকে, বাবার মৃত্যুর পরে কিন্তু মা এবং যত গুলো সন্তান থাকবে সবারই কিন্তু ইকুয়াল ভাগ থাকবে, মানে মায়ের একটা 50% ভাগ থাকবে, বাকি 50% ইকুয়ালি উইল বি ডিভাইডেড অ্যামং অল দি চিলড্রেন। ওকে, তো আপনারা শুনলেন যে 100 ভাগ যদি থাকে, 50% মা যদি থাকেন, তো মা কিন্তু ভাগিদার, আর 50% কিন্তু যাদের চাইল্ড থাকবে তাদের মধ্যে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু কেউ যদি ম্যাম হঠাৎ করে মাকে না জানিয়ে নতুনভাবে রেজিস্ট্রি করে বা কোনো ডিড করে নেয়, এক্ষেত্রে কী ধরনের সাজা হতে পারে? এই ক্ষেত্রে মাকে কিন্তু গিয়ে কোনো অ্যাডভোকেটের সাথে যোগাযোগ করে আগেই সার্চিং করিয়ে বার করতে হবে যে কোনো ছেলে মেয়ে কোনো রকম কিছু করেছে কি করেনি। যদি সেটা করে থাকে তাহলে আবার আমাকে সিভিল কোর্টের দ্বারস্থ হতে হবে সেই ডিডটা ক্যান্সেল করার জন্য। ডিড ক্যান্সেলেশনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতির মধ্যে দিয়ে যেটা ডিড হয়েছে সেই ডিডটা ক্যান্সেল করিয়ে যে উনিও যে একটা পার্টের ওনার, সেই ওনারটা ওনাকে ওনার ভাগটা পেতে হবে থ্রু কোর্ট। এই যে প্রতারিত যদি কেউ হয়ে থাকে সেক্ষেত্রে কী ধরনের সাজা হতে পারে? একদম সেই ক্ষেত্রেও আপনার যা প্রমাণ হয়েছে, কিভাবে প্রতারিত হয়েছে, সেই ডকুমেন্ট আমাকে রেলিভেন্ট অফিস থেকে তুলে কোর্টের সামনে আসতে হবে, কোর্টের দ্বারস্থ হতে হবে যে আমি একজন ওনার, আমাকে এইভাবে প্রতারিত করেছে, সে আমার সন্তানরা হোক বা অন্য রিলেটিভরা হোক, আমাকে এইভাবে প্রতারিত করেছে, আর আমি এখনও এই প্রপার্টির মালিকানায় আছি, আমি মালিক আছি। তো যাই হোক, আমরা কিন্তু একটু একটু করে অনেক কিছু জানতে পাচ্ছি। এবারে একটা পয়েন্টে এবার আসবো, সেটা হচ্ছে কেউ যদি তার নিজের বাড়ি ভাড়া দেয় এবং যদি রীতিমতো তাকে মান্থলি যেটা রেন্ট বলা হয়, সেই রেন্টের বিলটা যদি রসিদটা যদি সে যে বাড়ি ভাড়াটি আছেন তাকে যদি না দেয় এবং সেই ভাড়াটে কতদিন থাকলে সেটা তার নিজের হয়ে যেতে পারে, এই ধরনের প্রশ্ন কিন্তু অনেকের কাছে আসে। দেখুন, এখন কিন্তু হয়ে গেছে এই ভাড়াটে বিলের ব্যাপারটা পুরনো। এখন আমরা লিভ অ্যান্ড লাইসেন্স করি, পরিষ্কার আমাদের আইন আছে 11 মাসের জন্য। 11 মাসের পরে আবার সেটা রিনিউ হয়, 11 মাস করে করে এটা রিনিউ হতে পারে। এটার আর একটা সুবিধে হচ্ছে, অনেকেই এই বিগত দিনের ভাড়াটে তুলতে পারছে না, আজ কোর্টে, এবার কোর্টে কেস দিনের পর দিন চলছে, তার জন্য তারা একটা প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে। এখন হয়ে গেছে কি লিভ অ্যান্ড লাইসেন্স বলে করা হয়, যেটা 11 মাস করে হয়ে গেছে। 11 মাস, প্রত্যেক 11 মাসে সেটা রিনিউ করতে হবে। আমার ইচ্ছে, বাড়িওয়ালার ইচ্ছে না থাকলে সেটা রিনিউ হবে না, তখন সে ইজিলি সেই জায়গা থেকে, ওই লাইসেন্সির জায়গা থেকে সরে যায়। ওই জন্য এখন 11 মাস হয়ে গেছে। পুরনো দিনে এই বিল থাকতো, সেই বিল বরাবর চলে আসছে, এবং তার মানে আগেকার দিনে যেটা হতো, অনেক তো একটা বিশ্বাসের জায়গা ছিল, সেই বিল চলে আসছে এবং সেই বিলে এখন অনেক সুযোগ নিতে শুরু করেছে অনেকেই, নেক্সট জেনারেশন যারা আছে, যে সেই জায়গা থেকে আর উঠছে না। তখন বাড়িওয়ালারা করছে, আপনার সিভিল কোর্টে আসছে, প্রপার কেস করে আপনার উচ্ছেদের মামলা করে তাদেরকে উচ্ছেদ করছে।
আমরা ম্যাডাম দেখেছি এইভাবে বছরের পর বছর কেস চলছে, এটার সুরাহা কি? না, এটা একটা দেখুন, আইন কিন্তু একটা প্রসেসে চলে। বাইরে থেকে মানুষেরা ভাবছে এটা বছরের পর বছর, কিন্তু আমাদের সিভিল প্রসিজার কোড যেটা আছে, রুলস আছে যেটা, ওটা কিন্তু একটা স্টেপ বাই স্টেপ। আজকে কেস ফাইল হলো, কালকে সে আদার সাইডকে দেবে, এবার আদার সাইডে দেওয়ার ডেট হচ্ছে 45 ডেজ। সেই 45 ডেজের মধ্যে সে আসবে, তারপর সে আসার পরে রিটেন স্টেটমেন্টে এখন 120 ডেজ হয়ে গেছে। এইভাবে প্রত্যেকটা স্টেপের একটা সময়সীমা আমাদের আইনে ধার্য করা আছে। সেই সময়সীমা অনেকে মানে কেউ কিন্তু সেটা কমাতে পারে না, অতএব সেই সময়সীমা আইন অনুযায়ী আমাদের চলতে হয়। আমরা চাইলেই ওই 120 দিনটাকে আমরা কখনোই সেটাকে 100 করতে পারবো না বা তার কম করতে পারবো না। আমাদের প্রত্যেকটা একটা স্টেপ আছে সিভিল স্যুটের, ইচ অ্যান্ড এভরি স্টেপ আমাদের কিন্তু প্রসিজার কোডে পরিষ্কার ভাষায় লেখা আছে। প্রত্যেকটা স্টেপ, একটা আদার সাইড একটা পিটিশন করলে আমাকে সেই পিটিশনটার হিয়ারিং করতেই হবে, নাহলে আমি নেক্সট স্টেপে যেতে পারবো না। কালকে আমি একটা পিটিশন করলে আদার সাইডকে সেটা হিয়ারিং করতেই হবে, না হলে আমি নেক্সট স্টেপে যেতে। এইরকমভাবে প্রত্যেকটা স্টেপ আছে, ওই স্টেপের থ্রু দিয়ে কিন্তু আমরা এন্ডে যাই। ম্যাডাম, আপনার থেকে একটা বার্তা সাধারণ মানুষকে পেতে চাই, যেটা হচ্ছে যে একজন ভাড়াটিয়া আর একজন বাড়িওয়ালা দুজোর মধ্যে কি সিস্টেম থাকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে? দেখুন, সবটাই হচ্ছে প্রথমত একটা বিশ্বাসের জায়গা। আজকাল যেটা খুব কম দেখা যাচ্ছে বলেই উচ্ছেদের মামলাগুলো হচ্ছে। এবার সেই জায়গাটা যদি থাকে তাহলে আমার মনে হয় কোনো কাগজপত্রেরই দরকার হবে না। আজকে আমাদের আইন অনেক কঠোর হয়ে গেছে, প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ আইন নতুন করে রোজ, আজ সুপ্রিম কোর্টের অর্ডার হচ্ছে, কালকে হাইকোর্টের অর্ডার হচ্ছে, নতুন করে নিত্য নতুন অর্ডার পাচ্ছি, কারণ আইনগুলো প্রত্যেক মুহূর্তে কিন্তু কঠোর হচ্ছে। কারণ এই বিশ্বাসের জায়গাটা নেই বলেই। আমি বাড়িওয়ালা, আমার একটা ঘর প্রয়োজন হতেই পারে, সেই ঘরের প্রয়োজন গতকাল আমার ছিল না, কিন্তু আজকে আমার হতেই পারে, সেটা নানান কারণে। কিন্তু সেই জায়গায় এই যারা রেন্ট দিচ্ছে, রেন্ট তো দেয়ই না, অনেক সময় দেখি রেন্ট কন্ট্রোলে দেয়, আবার অনেক সময় দেয়ই না, তো দেখি বাড়িটাকে কবজা করে বসে রয়েছে। সেই জায়গায় যে বাড়িওয়ালা, তার মানসিক অস্বস্তির মধ্যে দিয়ে সে যায়, সে কোথায় থাকবে? তাহলে যদি ভাড়াটিয়েই দখল করে বসে থাকে, তার জন্য আমাকে কেস করতে হয়, তাও দিনের পর দিন সিভিল কোর্টে গিয়ে লড়ে কেস বার করতে হয়। আমি দেখলাম আমি আর নেই, কিন্তু আমি আর উচ্ছেদ করতে পারলাম না, আমার নেক্সট জেনারেশনে উচ্ছেদটা চলে গেল। তবুও আমরা আইনের ওপরে ভরসা রাখি, যাতে আজ নয় কাল কিন্তু সেই জিনিসটা আমরা সুরাহা হবে। তার মানে আপনি বলতে চাইছেন যে 11 মাস পরে যখন একটা এগ্রিমেন্ট হয়ে গেল 11 মাসের জন্যে, 11 মাস এগ্রিমেন্ট ক্লোজ হয়ে গেল, তারপরে ফার্দার তাকে নতুনভাবে এগ্রিমেন্ট করা, না হলে যদি উনি চান তাহলে ওনাকে বিচ্ছেদ করে, মানে সম্পর্কটা কাট আউট করতে পারে, এটাই বলতে চাইছেন? অবশ্যই, সেটা 11 মাসে গিয়ে ওই এগ্রিমেন্টের মেয়াদ শেষ হয়ে যায়, সেটাকে আবার যদি সেম প্রসেসে থাকে বা কোনো চেঞ্জেস থাকে, সেটা করে আবার রিনিউ করা হয়। তো আপনারা শুনলেন যে এত ধরনের তথ্য যে হয়তো সাধারণ মানুষ জানতেন না, আজকে কিন্তু ম্যাডাম পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। এবার আমরা আসব যিনি উনারই আরেকটা পার্ট, সেটা হচ্ছে আজ বিবাহ বিচ্ছেদ। ম্যাডাম, একটা প্রশ্ন হচ্ছে যে আজকের দিনে যে বিবাহ বিচ্ছেদ নিয়ে যেসব ব্যাপার নিয়ে আপনাদের কাছে আসছে এবং এটা খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে, তো ছেলেপক্ষ বা মেয়ে পক্ষ থেকে কি কি কারণের জন্য, নিশ্চয়ই আপনাদের কাছে কারণও ব্যাখ্যা করে, কি কারণ হতে পারে? এইটা একটা ভালো প্রশ্ন। জানেন তো, অনেক সময় আমরা ভাবি কারণ, কিন্তু অনেক সময় সেটা রিজন হয়ই না। মানে যেটা আমি বলছি যে অনেক আমার নিজের ক্লায়েন্ট ছিল যাদের দেখেছি 6-7 মাস 1 বছরে গিয়ে ডিভোর্স করছে। যেটা বলছিলাম যে সম্পর্কটা মানে কিভাবে তাহলে তৈরি হলো, আমরা দেখছি আজকাল বেশিরভাগই লাভ ম্যারেজ হচ্ছে, তারপরে এই বছর ঘুরতে না ঘুরতেই তেনারা ডিভোর্সের জন্য অ্যাডভোকেটের দ্বারস্থ হচ্ছে। তাহলে কি সম্পর্ক তৈরি হলো এত বছর ধরে, যে একটা ভালোবাসার সম্পর্ক, সেটা কোথায় গিয়ে আটকে গেল যে বছর ঘুরতে না ঘুরতেই, না আমার ওনার সাথে আর থাকা সম্ভব হচ্ছে না, আমি ওনার সাথে আলাদা হতে চাই। অনেক সময় টাকার দাবি থাকে, অনেক সময় কেউ বিনা কোনো দাবিতেই আলাদা হতে চায়।
মানে তাহলে সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা দেখেছি আমাদের মা বাবা দাদু দিদার জেনারেশনে দেখেছি বছরের পর বছর আমরা একটা যত দিন যাচ্ছে একটা গভীর সম্পর্কের মধ্যে দিয়ে তারা এই বন্ধনটাকে আবদ্ধ রেখেছে। কিন্তু আজকাল আমরা দেখছি বছর ঘুরতে না ঘুরতেই, এমনকি 7 মাস 8 মাস হতে না হতেই বিবাহ বিচ্ছেদের জন্য উকিলের দ্বারস্থ হচ্ছে। এবার তার জন্য নানান কারণ, এমনকি যেটা আমি একটা বলবো, যেটা আমার কাছে এসেছে, উনি এখানে থাকতেন না, উনি হাজব্যান্ড দিল্লিতে থাকতেন, উনি এখানে থাকতেন, মাঝে মাঝেই ওনার হাজব্যান্ডের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে ছুটি পেলেই চলে যেতেন দিল্লিতে। এবার ওনার প্রবলেম একটাই ছিল যে ভীষণভাবে উনি নাক ডাকেন। এইটার জন্য উনি বছর 3 হয়েছে ওনার সম্পর্কে, তার জন্য উনি ডিভোর্স দিলেন। আমরা বিদেশে দেখেছি এইসবের জন্য আপনি ডিভোর্স দিতে পারেন, কিন্তু আমাদের দেশে এখনও লোকেরা শুনলেই হাসবে, বলে এটা আবার কোনো কারণ নাকি, তুমি ডাক্তারের কাছে যাও, ডিভোর্সের দরকার কি? আপনি ভাবুন, যেখানে আমরা ভাবি যে ডাক্তারের কাছে গিয়ে একটু সুরা করি, কি হচ্ছে না হচ্ছে দেখি, সেখানে কিন্তু আজকের জেনারেশন কিন্তু চলে যাচ্ছে ডিভোর্সে। না, থাকা যায়ই না। আমার মানে আমি অন্য চিন্তা ভাবনা করব, আমার তো দরকার নেই ওনার সাথে থাকার। আজকাল আরও একটা ব্যাপার যেটা হয়ে গেছে, মেয়েরা স্বাবলম্বী, মেয়েরা ভীষণভাবে স্বাবলম্বী, তারা নেক্সট সুযোগটা কতটা দিতে চাইছে। আমি নিজে মহিলা বলে বলছি না, আমি নিজেও অনেককে দেখেছি, সুযোগ দেব কেন, সেই রোজগার আমিও করছি, আমি অন্য চিন্তা ভাবনা করব, আমি সেই সুযোগ দেব কেন? তারপরে নানানভাবে শ্বশুর শাশুড়ি বা জয়েন্ট ফ্যামিলি হলে যা হয়, মানিয়ে নেবার ক্ষমতাটা আজকালকার জেনারেশনের মধ্যে ভীষণভাবে কমে গেছে, ভীষণভাবে কমে গেছে। আগে যেটা আমরা দেখতাম যে মানিয়ে নিচ্ছে, আজকালকার জেনারেশনে মানিয়ে নেবার তাদের চাহিদা বেড়েছে, তাদের মানিয়ে নেবার ক্ষমতাটা কোথাও জানি আমার মনে হয় একটু লোপ পেয়েছে। আমাকে নানানভাবে বলে আমি এটা পারছি না, আমি ওটা করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। লাস্টে একটাই কথা আছে যে আমি আর সহ্য করতে পারছি না। এইগুলো একটা দিক। আবার আরও একটা দিক হচ্ছে, যেখানে আজকের ডেটেও মহিলারা কিন্তু নানানভাবে অত্যাচারিত আজকের ডেটেও। আমাদের দেশে অনেক আইন হয়েছে, অনেক প্রতিশ্রুতি দেওয়া নেওয়া, অনেক সিস্টেম চলে এসেছে, অনেক আইন হয়েছে। মেয়েরা উচ্চশিক্ষিত, ছেলেরা উচ্চশিক্ষিত, মেয়েদের ফ্যামিলিও উচ্চশিক্ষিত, ছেলেদের ফ্যামিলিও উচ্চশিক্ষিত, কিন্তু তারপরেও কোথাও যেন আজকের ডেটেও মেয়েরা নানানভাবে অত্যাচারিত। ডাউরি সিস্টেমে চাহিদা, শ্বশুর শাশুড়ি বা ইনলজের ফ্যামিলির যে চাহিদা, সেই চাহিদা কিন্তু আজও যেন কোথাও একটুখানি হলেও রয়ে গেছে। বা ছেলেদের চাহিদা যে না এটা করবে না বা ওইটা শুনবে না, এইসব চাহিদাগুলো যেগুলো আমরা ভেবে থাকি যে না আজকে তো আমরা মডার্ন হয়ে গেছি, সেই চাহিদা তো থাকার কথা নয়, কিন্তু আজও সেই চাহিদা পূরণ করতে গিয়ে নানানভাবে অত্যাচারিত হচ্ছে, নানানভাবে, যেগুলো আজও ভীষণভাবেই সিরিয়াস একটা ক্রাইম। আজও ক্রিমিনাল কোর্টে আমরা দেখি নানানভাবে মেয়েরা, স্পেশালি একটা সেকশন অফ পিপল কিন্তু নানানভাবে অত্যাচারিত করছে। এবং তারা অনেকে আছে যারা আজও পুলিশের কাছে যেতে পারে না, আইনের কাছে আসতে পারে না, কোর্টের দ্বারস্থ হতে পারে না, কারণ তাদের মধ্যে একটা ভয় থাকে যে না এর পরেও যদি আমার ওপর কোনো অসুবিধা হয়, আমার পরিবারের কোনো অসুবিধা হয়, স্পেশালি বাচ্চা যদি কারোর বাচ্চা থেকে থাকে, সেই বাচ্চা নানানভাবে হ্যারাস হয়ে থাকে। মা বাবার বিচ্ছেদ কিন্তু বাচ্চাকে মেন্টালি এফেক্ট করে। এইটা কিন্তু আমি প্রত্যেক ক্লায়েন্টকে বলি যে আপনারা যা ডিসিশন নেবেন সেটা কিন্তু একটা বাচ্চাকে নানানভাবে এফেক্ট করবে, বোথ মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি। সে বাবাকে পাচ্ছে তো মাকে পাচ্ছে না, সে মাকে পাচ্ছে তো বাবাকে পাচ্ছে না। আজ স্কুলে একটা খুব সুন্দর ঘটনা ঘটেছে, সে বাবাকে বলতে চায় কিন্তু সে আছে সে মায়ের কাছে কাস্টাডিতে, সে বাবাকে বলতে পারছে না। তার যে মানসিক কষ্টটা সে বুঝিয়ে উঠতে পারছে না। একটা বাচ্চা সে কতটা বুঝিয়ে উঠতে পারে, সে বলছে বাবাকে চাই, কেন চাই, কিন্তু সেই পরিস্থিতিটাই নেই যে সে বাবার কাছে চলে যাবে, সে পাবে, কাস্টাডিতে আছে মায়ের, কখন বাবার সাথে দেখা হবে, কখন সেই কথাটা বলবো, সেই মুহূর্তটা যে আমি বাবাকে শেয়ার করতে পারছি না, বা সেই মুহূর্তটা যে আমি মাকে শেয়ার করতে পারছি না, এই যে একটা মেন্টাল হ্যারাসমেন্টের মধ্যে দিয়ে বাচ্চারা যাচ্ছে, সেটা কিন্তু বাবা মায়েদের অবশ্যই ভাবা উচিত বিফোর থিঙ্কিং অফ ডিভোর্স। ম্যাডাম, আমি এখানে আরেকটা প্রশ্ন আপনাকে অ্যাড করতে পারি। এই আজকের যুগে মোবাইল যে এত পরিমাণে আকৃষ্ট হয়ে যাচ্ছে, সংসারের প্রতি সময় না দিয়ে, ছেলেমেয়ের প্রতি সময় না দিয়ে মোবাইলের প্রতি আকৃষ্ট হচ্ছে, এটাও কি একটা ডিভোর্সের কারণ হতে পারে?
দেখুন, যতটা না ডিভোর্সের কারণ, এটাতে কিন্তু মানসিকভাবে একটা দূরত্ব তৈরি করে। আমি আজকে সারাদিন মোবাইলে হয়তো আমি বিশেষভাবে কাজ করছি, আমি আজকে মেল করছি, আজকে আমি কাজে যে স্টাফরা রয়েছে তাদের সাথে কন্ট্যাক্ট করছি, নানানভাবে কিন্তু আমি কাজ করছি, কিন্তু সেই মুহূর্তটায় আমাকেও কিন্তু একটা জায়গা খুঁজে নিতে হবে যেটা পুরোপুরি আমার সন্তান বা আমার পরিবারের জন্য। কিন্তু সেই জায়গাটা আজকাল ভীষণভাবে কমে যাচ্ছে। তার জন্য আমরা দেখছি বাচ্চারাও নিজেদের একটা জায়গা খুঁজে নিচ্ছে মোবাইলের থেকে, যেটা বাবা মায়েদের থেকে পাচ্ছে না, যেটা বাবা মায়েদের থেকে ওরা আশা করছে যে না সবসময় আমি বাবা মায়ের সাথে এটা শেয়ার করব, ওটা শেয়ার করব, বা তাদের একটা অ্যাটেন্ডেন্স বাবা মা দেবে যে এইটা চাই ওটা চাই, সেই জায়গাটা আজকাল নেই। আজকাল বাবা মায়েরা যেটা বাচ্চারা চাইছে, হ্যাঁ এটা কিনে দাও, ওটা কিনে দাও, সেটা কিনে দাও, কিন্তু তার মাঝে সেটা সময়টা আর দিতে পারছে না। তারা কি করছে, তাদের একটা নিজেদের জগৎ করে নিচ্ছে, সেই জগতে বাবা মা কিন্তু নেই, নিজেরা একা আছে, মোবাইল আছে, সব কিছু আছে, খালি বাবা মা নেই। আজকে একটা ভালো রেজাল্ট করলাম বা একটা ভালো সার্টিফিকেট করলাম কোনো একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিতে, সেটা কিভাবে শেয়ার করছে, মোবাইলের থ্রু দিয়ে বাবাকে পাঠাচ্ছে, মোবাইলের থ্রু দিয়ে মাকে পাঠাচ্ছে। সারাদিনই তো সে কারুর বাড়ির অন্য কারুর সাথে রয়েছে, কার সাথে শেয়ার করবে? সেখান থেকে একটা মানসিক দূরত্ব বাচ্চাদের তৈরি হচ্ছে। এবার বাবা একরকম কাজে রয়েছে, মা একরকম কাজে রয়েছে, এইভাবে আরও একটা দূরত্ব তৈরি হচ্ছে যে সময় কেউ কাউকে, কোয়ালিটি টাইম কেউ কাউকে দিতে পারছি না। ম্যাডাম, একটা জিনিস বলবো যে আপনি একজন মানবিক দিক হিসাবে যারা এই বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত ব্যাপারে আসে, আপনি একদম সাধারণ মানুষকে ফার্স্ট অফ অল কি বার্তা দেবেন আপনার আইনের দিকটা বাদ দিয়ে একজন সাধারণ মানুষ হিসাবে? সাধারণ মানুষ হিসেবে আমি অবশ্যই বলবো, আমিও বিবাহিত, আমারও একটি 6 বছরের সন্তান আছে, অবশ্যই বলবো যে প্রথমত বাচ্চা এবং পরিবারকে সময় দিন, ভীষণ দরকার যে বাচ্চাকে সময় দিন, কারণ ওরা যত ছোট আছে বাচ্চারা বাবা মায়ের সঙ্গ চায়, সেই সঙ্গটা আপনি কিন্তু এখন যদি না দেন তারা কিন্তু আপনার থেকে অনেক দূরে চলে যাবে, মানসিকভাবে অনেকটাই দূরে চলে যায়, তার থেকে কি একটা বন্ডিং যেটা হয় সেটা তৈরি হয় না। আর যারা যে কাপেলরা ডিভোর্সের কথা ভাবছে তাদেরকে আগে বলবো বাচ্চার কথাটা আগে ভাবুন। ডিভোর্স কিন্তু আপনাকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের থেকে আলাদা করে দেবে, কিন্তু তখনও আপনি বাচ্চার মা, তখনও কিন্তু আপনি বাচ্চার বাবা। আলাদা হলে ভেবে দেখুন দুজনকে কি একসাথে পাবে, দুজনে কি একসাথে সেই জায়গাটা বাচ্চাকে দিতে পারবে যেই জায়গাটা একসাথে থেকে দিত? সেই জায়গাটা একবার ডিভোর্স যারা ভাবছেন একবার ভেবে দেখুন, আরেকটু জায়গা দিয়ে কি চেষ্টা করা যায় না? আমরা কি আরেকটু মানসিকভাবে চেষ্টা করতে পারি না এই ডিভোর্সটা আটকে একটা সন্তান যখন জন্ম দিয়েছি সেই জায়গাটা ধরে রাখতে? আপনারা শুনলেন যে অসাধারণ একটা বক্তব্য, উনি কিন্তু পেশার থেকে সরে এসে যে কথাটা বারবার বললেন যে যদি আপনার সন্তান থাকে সন্তানের প্রতি সময় দিন, আর বিবাহ বিচ্ছেদ হওয়ার আগে 10 বার ভাবুন যে আমি এটা ঠিক করছি কি না। একবার বিচ্ছেদ হয়ে গেলে মন যখন আপনার কাঁচ যখন ভেঙে যায় সেটা কিন্তু জোড়া লাগা খুব কষ্ট হয়ে দাঁড়ায়। সেই জায়গায় যখন আপনি একটা ফ্যামিলির সাথে অ্যাটাচমেন্টে এসছেন, যখন আপনার বাচ্চা আপনার সন্তান যখন আপনার সাথে আছে, সেই সন্তানের কথা ভেবে যতই সমস্যা থাকুক না কেন আপনারা সেই সমস্যাটা থেকে একবার নয় 10 বার বসে আলোচনার মাধ্যমে মেটান। এইভাবে কিন্তু একটা সঠিক সমাজ গড়ে ওঠে। বিবাহ বিচ্ছেদ সাথে সাথে করলেই করা যায়, কিন্তু যখন ওই বাচ্চাটা থাকলো, আপনি যখন স্কুলে বাচ্চাটাকে নিয়ে যাবেন, যখন কোনো অনুষ্ঠানে যাবেন, যখন অন্যান্য বাবা মায়েদের সাথে আপনার বাচ্চাটা যখন দেখবে আপনি একা, তখন কিন্তু আপনার একবারও মনে হবে আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না। তাই আরেকবার ভাবুন যাতে বিবাহ বিচ্ছেদটাকে যতটা সম্ভব আটকানো যায়। পরিবেশ পরিস্থিতি যতই আপনার কাছে বাধা হয়ে দাঁড়াক না কেন, তারপরেও কিন্তু আপনাদের একটু ভেবে চিন্তা করে আপনাদের কিন্তু এই বিবাহ বিচ্ছেদটা করা উচিত। একজন আইনজীবী হয়েও কিন্তু উনি নিজে পরিষ্কার বললেন যে এটা থেকে যতটা বিরত থাকবেন আমরা সঠিক সমাজ, সঠিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। তাই এই ধরনের খবর নিয়ে কিন্তু এসটিভি বাংলা আপনাদের সামনে প্রতি মুহূর্তে হাজির হবে। এবং এই যে ম্যাডাম আজকে আপনাদের এত সুন্দর তথ্য দিলেন, যে তথ্যটা আমার মনে হয় যারা এই টিভিতে অনুষ্ঠানটা দেখবেন
তারা কিন্তু তাদের কোনো না কোনো সমস্যা থেকে যাবে। তাই যদি আপনারা কোনো সমস্যা থেকে থাকে বা কোনো কিছু করতে চাইছেন, তার আগে একবার যদি মনে হয় যে না একবার আলোচনা করে একবার ওনার থেকে পরামর্শ নিয়ে আমরা যদি করি, তাহলে মনে হয় কোনো বাধা আসতে পারে না। তো আমরা এবার শুনবো ম্যাডামের সাথে যদি সরাসরি যোগাযোগ করতে চান কিভাবে যোগাযোগ করবেন, কোথায় কোথায় ওনার চেম্বার, কখন উনি বসেন এবং কোন ফোন নম্বরে ওনাকে পাবেন, আমরা শুনবো তার মুখ দিয়ে। আমি আলিপুর সিভিল কোর্টে প্র্যাকটিস করি। আমার চেম্বার ঠিক রাসবিহারী মোড় থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই পড়ে, 16/1 প্রতাপাদিত্য রোড, কলকাতা 26। আপনি আমাকে এখানে সোম থেকে শুক্র সন্ধ্যে 7টা থেকে 9টা আপনি আমাকে চেম্বারে পাবেন। এবং আমার ফোন নাম্বার হচ্ছে 9874630079, 9874630079। তো আপনারা শুনলেন যে কোনো ব্যাপারে ম্যাডামের সাথে যোগাযোগ করতে আপনি 16/1 প্রতাপাদিত্য রোড, আপনি একদম কালীঘাট মেট্রো থেকে 2 মিনিটের ডিস্টেন্স, এবং ওনাকে ফোনে আপনারা সব সময় পাবেন। একটা ম্যাডাম একটা কথা হচ্ছে যে যদি কেউ ফোনে কিছু কিছু পরামর্শ নিতে চায় সেক্ষেত্রে কি আপনি দেবেন? একদম, আমি অনলাইন কনসালটেশন করে থাকি। একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, আপনাকে আমার ডিটেলস পাঠিয়ে দেবো থ্রু হোয়াটসঅ্যাপ, আপনি সেই মতন আমাকে অনলাইন কনসালটেশন করতে পারবেন। আচ্ছা, আর একটা প্রশ্ন, যদি একদম নিম্ন মধ্যবিত্ত মানুষ কেউ সমস্যায় পড়েছে আপনার কাছে যদি আসে, তার হয়তো অর্থের যোগান হয়তো দিতে পারবে না, তাহলেও কি আপনি সে ব্যাপারে দেখবেন? অবশ্যই, অর্থটা বড় কথা নয়। আমরা যখন আইন পড়ি মানুষের দিকটা আগে দেখি। যে কোনো মধ্যবিত্ত হোক উচ্চবিত্ত হোক আমি ওইভাবে দেখি না, সমস্যার সমাধান করাটা ইম্পর্ট্যান্ট বলে আমি মনে করি। যে কোনো মানুষ আমার কাছে আসতে পারেন, আমি আমার যথাযথ চেষ্টা করব তার সমস্যার সমাধান করার। খুব সুন্দর কিন্তু উনি বললেন যে যদি কোনো কারণেও কোনোভাবে আটকে যায়, যে কোনো মুহূর্তে ওনার কাছে আসবেন বা ফোন করবেন, উনি কিন্তু আপনাকে সুরাহা দিয়ে দেবে। তাই আজ আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। এভাবে নতুন নতুন আঙ্গিকের খবর নিয়ে আপনাদের সামনে হাজির হবে এসটিভি বাংলা। এসটিভি বাংলা আপনার পাশে আছে, সাথে আছে। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।